গল্পকথকের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আজ গল্পকথক আপনাদের জন্য নিয়ে এসেছে লেখক বিধান মজুমদারের লেখা অন্ধকারের মূর্তি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর একদম দেরি না করে শুরু করি আজকের গল্প। আজ হঠাৎ সে দিনটার কথা মনে পড়ে গেল। আমি তখন ছোট, সকালের আলো এসে উঠোনে পড়েছে। একটু আগে বকুল গাছের ডালপালা পুরো আলোটাই কবজা করে রেখেছিল। দক্ষিণের ঝাপটা বাতাসে ডালপালা নুয়ে পড়তেই সেই আলো উঠোনে এসে গড়াগড়ি। আমার পরের বোন মিনু এক প্রস্থ গজর গজর শেষ করে উঠোনে এসে বসল। খাতা, বই, হাতে দুখানা আটার রুটি। রান্নাঘরে ঢুকে গুড় খুঁজছিল। না পেতেই প্রথমে চিৎকার, তারপর গজর গজর। প্রতিশোধ নিল বইয়ের ওপর। চেঁচিয়ে চেঁচিয়ে সে পড়া শুরু করলো। কিছু বোঝা যায় না, ভাঙা ভাঙা, আবার কখনো এক নাগাড়ে উচ্চারণ। আমার ছোট বোন খুকু চোখ ঢুলু ঢুলু। সে বিছানায় আরো কিছুক্ষণ গড়াগড়ি খাবে কিনা ভাবছে, এমন সময় আমাকে দেখতে পেয়ে উঠে বসলো। ওকে কিছু বলতে যাব, মা এসে সামনে দাঁড়ালেন। মিনুকে ডাকলেন, খুকুকে ইশারায় তার কাছে আসতে বললেন। ওরা এসে গেলে তিনজনকে পাশাপাশি দাঁড়াতে বললেন, হাত ধরাধরি করে, সামনের দিকে মুখ করে। বেশ মনে আছে, অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে আছি একই জায়গায়। মায়ের নির্দেশ মতো প্রায় মিনিট 15 পর আমাদের তিনজনেরই হাত পা কাঁপা শুরু হলো। এই সাত সকালে হঠাৎ মা এভাবে দাঁড়াতে বললেন কেন? কেউ কোনো দুষ্টুমি করে ফেললাম নাকি? মিনু বরাবরই মিটমিটে শয়তান, হাড়ে হাড়ে দুষ্টুমি। এমনভাবে চেঁচিয়ে পড়া মানেই মা বাবাকে শুনিয়ে শুনিয়ে পড়া। আমি তখনও পড়তে বসিনি, সেটা মা দেখেছে। আবার খুকুকেও ডেকে উঠিয়ে পড়াতে বসায়নি। আমি বড়, এ দায়িত্বটা আমিই পালন করি। মায়ের কড়া নির্দেশ। এসবের জন্যই নাকি অন্য কিছু ভাবছিলাম। বড় বড় চোখ করে ওদের দিকে ঘন ঘন তাকাচ্ছি। কারণ খেয়ে কোনো কথা নেই, সকলে ভয়ে জড়সড়। মা হয়তো চাবুক খুঁজছেন, বা এভাবে দাঁড় করিয়ে রেখেই শাস্তি দেবেন। খুকু মিনুর মাথায় কি ঘুরছে জানি না, আমার মাথায় নানা ভাবনা এসে জড়ো হচ্ছে। মা এলেন আধ ঘন্টা পর, হাতে থালা ভর্তি মুড়ি, সঙ্গে খানিকটা গুড়। আমার হাতে থালাটা দিয়ে বললেন, এখন তোরা গুড় মুড়ি খা। দুপুরের জন্য 1 ডেচকি পান্তা ভাত আছে, তিনজনে ভাগ করে খাবি। বাবাকেও ঠিক মতো গুছিয়ে খেতে দিবি। আমি যাচ্ছি। যদি আজ ফিরতে না পারি, কাল সকালে ঠিক ফিরবো। এসে যেন কিছু না শুনি। ব্যাস এইটুকুই, আর কিছু বললেন না। আমরা তিনজনে মায়ের চোখের দিকে তাকিয়ে কেমন যেন বোবা হয়ে গেলাম। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিছুই জিজ্ঞাসা করতে পারলাম না। দ্রুত পায়ে দরজাটা বাইরে থেকে ঠেলে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। আমার এখনো স্পষ্ট মনে আছে, মা হনহন করে রাস্তা দিয়ে হাঁটছেন, আর আমরা তিনজন তখন কিছু একটা হয়েছে এই আশঙ্কায় ভয়ে জড়সড় হয়ে জানালার ফাঁক দিয়ে মায়ের দ্রুত পায়ে হেঁটে চলা দেখছি। আমাদের পাশের ঘরে বাবা বসেছিলেন, মায়ের চলে যাওয়া দেখছিলেন কিনা জানি না। যখন আমরা তিনজনেই উঠোনে এসে মুখ চাওয়াচাই করছি, বাবা চৌকি থেকে নেমে এসে আমাদের পাশে দাঁড়ালেন। আমাদের তিনজনের দিকেই তাকালেন, তখনই কিছু বললেন না। বাবার চোখ তখন ছলছল করছে। কেন জানি না, বেশ কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে আমাদেরকে বারান্দায় খেলতে বলে ঘরে গিয়ে শুয়ে পড়লেন। সেই বয়সে অত শত বোঝবার ক্ষমতা ছিল না, তবে কিছু যে একটা হয়েছে
এটা ভেবে আমি কোনো কথা বললাম না। মিনুও বলল না। আর খুকুর তো তখন কিছুই বোঝার মতো বয়স ছিল না। ও চুপচাপ আমার হাত ধরে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। এতটা সময় ওকে এভাবে চুপচাপ থাকতে কখনো দেখিনি। প্রায় মিনিট 15 কেউ কিছুই বললাম না। মা চলে যাওয়ার পর বাবাকেও কিছু বললাম না, কান্নাকাটিও করলাম না, মায়ের পিছনেও ছুটে গেলাম না। একটা ঘোরের মধ্যে কেমন যেন সব দ্রুত ঘটে গেল। রোদ এখন তাপ ছড়াচ্ছে, তাত বাড়ছে। এই উঠোনে বসার মতো অবস্থা আর নেই। তিনজনে বসে লুডো খেলছিলাম। বাবা এসে বললেন, ঘরে গিয়ে খেলো, এখানে প্রচণ্ড রোদ। আর কিছু বললেন না। যাওয়ার সময় শুধু খুকুর চোখের দিকে তাকালেন। খুকু খেলা বোঝে না, শুধু দানই চালতে জানে। সব সময় এই ঘুঁটি ফেলার কৌটোটা ওর হাতে থাকা চাই। মাথা দোলায়, কৌটো ঝাঁকায়, পুট পুট, আবার কখনো ছক্কা ছক্কা বলে চিৎকার করে। আমি আর মিনু কি করব? একরকম চাল বসাই। এতক্ষণ একটা কথাও মুখ ফুটে বলেনি। মা চলে যাওয়ার সময়ও বলেনি। এখন খেলতে বসে কি না করছে। ছক্কাটা ও খুব ভালো চেনে। ছক্কা না পড়ে দুগ্গি বা তিগ্গি পড়লেই চোখ মুখ নাড়িয়ে হাত পা ছুঁড়ছে। আমার পিঠে এলোপাথারি ঘুষি মারছে, একটার পর একটা। মিনু আমার মতো নয়। আমার বারণ সত্ত্বেও ওর দিকে তেড়ে যাচ্ছে, চুল ধরে টানছে। আর তারপরেই যা হয়, ব্যাস খুকুর হাত পা ছোঁড়া। খুকুর হাত পা ছোঁড়া, বোর্ডের সমস্ত ঘুঁটি ছুঁড়ে ফেলা, কৌটো আছলে দুমড়ে ফেলা, আমার পিঠের উপর সমানে চড় ঘুষি। প্রায়ই ও এইরকমই করে। আজ যেন একটু বেশি। মিনু চোখ পাকায়, বেশ কড়া কড়া কথা বলে, মারধরও করে। আর ওর ওপরের রাগটা আমার ওপর শোধ নিচ্ছে খুকু। অনেকক্ষণ ধরেই এই গন্ডগোল, তার মধ্যেই খেলা চলছিল। শেষ পর্যন্ত একটা রফা হলো। আমি আর মিনু একবার দান চাললে ও 3 বার চালবে, ও খেলবে। ওর ঘুঁটি ঘর গুনে গুনে আমি চালব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে খেলা চলছিল। ও কি করে টের পেল ওর ঘুঁটি আসলে চলছে না? ব্যাস, এবার আর রক্ষে নেই। 2 হাতের মুঠিতে আমার চুল শক্ত করে ধরে আমার মাথাটা ওর মুখের সামনে নিয়ে গেল। এমনভাবে ধরে রেখেছে আমি ঘাড় ঘোরাতে পারি না। বেকায়দায় পড়ে চিৎকার করছি। বাবা হন্তদন্ত হয়ে ঘর থেকে ছুটে এলেন, ধমক দিলেন 3 জনের উদ্দেশ্যেই। খুকু তখনও আমাকে ধরেই রেখেছে। আমি জোর করে ছাড়াতে চাইলাম না, পাছে রাগটা আরো বেড়ে যায়। বাবার ধমকে কোনো কাজ হলো না, উল্টে এবার কান্না শুরু হলো। বাবা যত ধমকাচ্ছেন কান্নার জোর ততই বাড়ছে, যাকে বলে গলা ফাটিয়ে। মিনু ঠান্ডা করার চেষ্টা করলো, পারল না। আমি কাতুকুতু দিয়ে হাসাবার চেষ্টা করলাম, পারলাম না। অনেকক্ষণ পর কান্না থামলো। হাত পা ছড়িয়ে দিয়ে গুম মেরে বসে রইল, একেবারে চুপচাপ। আমি রান্নাঘরে এটা ওটা খুঁজে এক মুঠো কাঁচা মুগ ডাল ওর হাতে গুঁজে দিলাম। কাঁচা মুগ ডালটা খুব ভালোবাসে। মিনু ছুটে গিয়ে একটা পেয়ারা পেড়ে এনে দিল। খুকু কিছুই ছুঁল না, আবার কাঁদতে লাগলো। সারা বাড়ি কাঁপিয়ে, চোখ মুখ লাল, জবা ফুলের মতো। তার চোখের জল গাল বেয়ে সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। সেদিকে হুঁশ নেই। কাঁদতে কাঁদতে নিজের চুল নিজেই টানছে, হাত পা আছড়াচ্ছে, যেন ঠিক যেন ওকে আমরা কেউ খুব মেরেছি। বাবা কি বুঝলেন, ওকে এক বালতি কোলে তুলে পেয়ারা তলায় নিয়ে গেলেন, আদর করতে লাগলেন। ওর এই কান্না যে মায়ের জন্য আমি বুঝতে পারছিলাম, মিনুও বুঝতে পেরেছিল।
আমরা এ নিয়ে কেউ কিছু বললাম না, কারণ মা চলে যাওয়ার সময়ে বাবা একটা কথাও বলেননি, কোনো রকম আপত্তিও করেননি। দুজনের চোখই ছলছল করছিল। আমরাও দুজনের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি। বেলা তখন 11টা। স্কুল না থাকলে এ সময় আমাদের ব্যস্ততা বাড়ে। আমি আর মিনু রাস্তার ওপাশে ইটভাটার টিউবওয়েল থেকে বালতি বালতি জল টানি। সব চৌবাচ্চা ভরি, কলসি ভরি। জল টানা হলে মিনু ঘর দোর উঠোন সব ঝাড়পোঁছ করে। আমি বাড়ির পিছনের ফালি জমির ওপর পেয়ারা, বাতাবি লেবু, কাঁঠালের শুকনো পাতা ঝাঁট দিই। কাজ অল্প, কিন্তু সময় লাগে অনেক। কাজ শেষ হলে 3 ভাই বোনে সেই পেয়ারা তলায় বসে গায়ে মাথায় তেল মাখতে থাকি, রগড়ে রগড়ে। বাবার নির্দেশ। সে সময়ই বাবা এসে দরজায় ধাক্কা দেন। আমরা টের পাই শব্দের আওয়াজে। 3 জনেই একসঙ্গে লাফিয়ে উঠে বাবা বাবা বলে দরজা খুলতে যাই। কে আগে বাবার কাছে পৌঁছতে পারে। বাবার হাত থেকে জিলিপির ঠোঙা ছো মেরে নিতে পারে। আমাদের বুদ্ধি কম, হল্লা বাঁধাই। জিলিপি নিয়ে কাড়াকাড়ি শুরু করি। মা দেখেন, আমাদের কাণ্ড দেখে হাসেন। আবার মেজাজ ঠিক না থাকলে একদিন লাঠি বাগিয়ে তেড়ে আসেন, বসিয়ে দেন 2-4 ঘা। রাগ কমলে সেদিনই সকলকে রান্নাঘরে ডেকে নিয়ে অনেক কথা বলেন। এও বলেন, বাবার মুখের দিকে তাকিয়ে তোরা কেউ দেখিস না মানুষটার কিছু হলো কিনা, কি হতে পারে কখনো মাথায় আসেনি। ভাবতে গেলে 2 বোন জিলিপিগুলো শেষ করে ফেলবে। তবে একদিন দেখেছিলাম বাবা সেদিন হাতে করে কিছুই আনেননি। মিনু খুকু বায়না আরম্ভ করলো। বাবার মুখের দিকে তাকিয়ে আমার ভিতরটা কেমন করে উঠেছিল। আমি কিছু বললাম না, মানে বলতে পারলাম না। বাবার চুল উস্কো খুস্কো, মুখ শুকনো, ভীষণ ক্লান্ত মনে হলো। সিঁড়ির নিচে ক্রাচ রেখে তিনি চৌকিতে শুয়ে পড়লেন। কারোর সঙ্গে কোনো কথা বললেন না, মায়ের সঙ্গেও না। খাওয়া দাওয়ার সময়ে মা ডেকে কোনো সাড়া পেলেন না। না পেয়ে আমাকেই একান্তে বললেন, আজ বোধহয় মলমের একটা কৌটোও বিক্রি হয়নি। বাবা আর মা যে রাত জেগে অসুখ বিসুখের নানা রকম মলম পাউডার তৈরি করেন, তা আমি অনেক দিন দেখেছি। দিনের বেলায় বাবা আমাদের পাড়ার একটা দোকানে মলম ফেরি করেন, তাও জানি। কিন্তু একদিন মলমের কৌটো যে একটাও বিক্রি হতে পারে না, তা কখনো ভাবিনি। ভাবি হয়তো হয়েছে 2-1টা, তা দিয়ে হয়তো জিলিপি আনা যায় না, তার জন্য মন খারাপের কি আছে। কিন্তু এর মধ্যে যে কিছু লুকিয়ে আছে কোনোদিনই বোঝার চেষ্টা করিনি। সেদিন পাশের কাকিমার বাড়িতে 12টার ঘন্টা বাজলো। কারো মধ্যে কাজ করার কোনো ইচ্ছে নেই। খিদে তেষ্টা বলে যে কিছু আছে টের পাওয়া গেল না। বাবা শুধু খুকুকে ঘুম পাড়াচ্ছেন। আমি আর মিনু লেবু গাছের চারপাশে ঘুরছিলাম। সেখানে আমাদের কি কাজ ছিল জানি না, বোধহয় এমনি এমনিই ঘুরছিলাম। অনেকক্ষণ হলো 12টার ঘন্টা বেজে গেছে। বাবা বললেন, যা তোরা দুজন চান করে ভাত খেয়ে নে। তুমি খাবে না? মিনু বলতেই বাবা আমাদের দুজনের দিকে একবার তাকালেন। তারপরই খুকুকে নিয়ে ইটভাটার দিকে চলে গেলেন। ইটভাটার গায়ে পুকুর, সেই পুকুরের ওপারে বিশাল আমবাগান। আমি মিনুকে একা রেখে বেশ কিছুটা এগিয়ে গেলাম। ভাবলাম ডাকি, কি মনে হলো ডাকলাম না। ফিরে এলাম, ভাবলাম মা নেই, মা এলে মায়ের সঙ্গেই খাবেন। যেদিন বাড়ি থাকেন
মায়ের সঙ্গেই খান, খুকুও তাই। আমি আর মিনুই আগে খেয়ে নিই। ফিরে এসে দেখি মিনুর চোখে জল। বাবার ঘরে চুপচাপ সে বসে আছে, আমাকে দেখেও তাকালো না। তখন আকাশে মেঘ টুকরো টুকরো হয়ে ঝুলছে, বোধহয় বৃষ্টির আয়োজন। মিনু কেন কাঁদছে জিজ্ঞেস করতেই ও ঝরঝর করে কেঁদে ফেলল। হয়তো খিদে পেয়েছে। বললাম, চল তোকে খেতে দিই। ও শুনল কিনা জানি না, কাঁদতেই লাগলো জোরে জোরে, বিশ্রী সুরে। ওর মাথায় গালে হাত বুলিয়েও কান্না থামাতে পারি না। সত্যি বলতে কি, ওর কান্না দেখে আমারই চোখে জল এসে গেল। ওর জন্যই কি জানি আমারও বুক একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছিল। ভাবার সময় ছিল না। ওর হাত ধরে টেনে নিয়ে গেলাম রান্নাঘরে। ভাত বেড়ে দিলাম, জল দিলাম। ও খাচ্ছে দেখে আমার বুকটা নেচে উঠল। অন্যদিন আমার আগে মা ওকে খেতে দিলে কত রাগ করেছি, আজ আমি ওকে খেতে দিচ্ছি। কি যে আনন্দ হচ্ছে। ও খাচ্ছে, আমি দেখছি খিদেই পেয়েছিল, পাওয়ারই কথা। নিজের উপর রাগ হলো, কেন ওকে এতক্ষণ খেতে দিইনি। মিনু ঠান্ডা হতেই বাবা আর খুকুর জন্য চিন্তা হলো। কেউই এখনো খায়নি, আমি কি করে খাই। ভাত বেড়ে ফেললাম, কিন্তু খেতে পারলাম না। ঢাকা দিয়ে রেখে এক গ্লাস ঠান্ডা জল খেলাম। মিনুকে ঘুমোতে বলে গিয়ে বারান্দায় দাঁড়ালাম। দূরে চোখ ফেললাম, কাউকে ফিরতে দেখছি না। দৌড় দিলাম বাগানের দিকে, পড়ি কি মরি। একটার পর একটা গর্ত পেরিয়ে ইট ভাটা ছাড়ালাম, তারপর খোলা মাঠ। এর আগে কখনো দেখেছি বলে মনে হলো না। আমি ভেবেছিলাম ইট ভাটার পরেই আমবাগান। যাই হোক, মাঠের শেষে বাগানের মধ্যে ঢুকলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি, দৌড়াচ্ছি, এতটা পথ ভাবতে পারিনি। বাগানের মাঝখানে এসে গেছি। এই মুহূর্তে হাঁটার আর শক্তি নেই, বিশ্রাম একটু নিতেই হবে। ঘাম ঝরছে, চোখ ঝাপসা। বাবাকে খুকুকে দেখার জন্য চারিদিকে তাকালাম, কোথাও কাউকে দেখছি না। বাগানের ভিতরে কারো পায়ের শব্দও পাচ্ছি না। গেঞ্জিটা খুলে ভালো করে চোখ মুছলাম, আবার তাকালাম। দুপুরটা কি হঠাৎই থিতিয়ে এলো। চেষ্টা করে ও দৃষ্টি বেশি দূর ফেলতে পারছি না কেন। চারপাশে অন্ধকার অন্ধকার ভাব। অনেকক্ষণ আগে থেকেই মেঘ আকাশে পাক খাচ্ছিল, আকাশ ঘোলা হচ্ছিল। এটা তারই ফল নাকি? ভাবলাম, বাবা নিশ্চয়ই আকাশ দেখেছেন। এইটুকু বাচ্চাকে নিয়ে কিছুতেই আর এখানে থাকবেন না। বাগানের যেখানেই থাকুন, তিনি নিশ্চয়ই এক্ষুনি বেরিয়ে পড়বেন। বেরোলেই দেখতে পাবো। এত গাছের তলা খুঁজতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। সত্যি সত্যি অন্ধকার নামবে, তখন কিছুই দেখতে পাবো না। ভাবতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। বরং এখানেই দাঁড়িয়ে মিনিট 15 অপেক্ষা করি, তারপর কিছু একটা ভাবা যাবে। না, কিছু ভাবা গেল না। সোজা বাড়ি। এখনই যা অবস্থা, বাড়ি ফেরা কঠিন। তবু অপেক্ষা করতে লাগলাম, দাঁড়িয়ে বসে একই জায়গায়। মিনুটা কি করছে কে জানে, কাউকে না পেয়ে কেঁদেই হয়তো ভাসাচ্ছে। ভরসা আমাদের পাশের বাড়ির পাতানো কাকিমা। কান্না শুনতে পেলে অবশ্যই একবার আসবেন। আমাদের দরজা বন্ধ করে তার কাছেই মিনুকে রাখবেন। এইসব ভাবতে গিয়ে দেখি অন্ধকার আমার চারপাশে এগিয়ে আসছে। একলা পেয়ে আমাকে গিলে ফেলবে নাকি? দুপুরটা না হয় থিতিয়ে গেছে, কিন্তু বিকেলটা গেল কোথায়? গোটা বাগানটাকেই এখন অন্ধকার গিলে ফেলেছে। শুনশান চারিদিক। গাছের মাথার উপর দিয়ে দু একটা পাখির ডানা ঝাপটানোর শব্দে চমকে চমকে উঠছি। ঝিঁঝির ডাক, কিসের যেন বিশ্রী একটা ডাক। শেয়ালের ডাক নাকি অন্য কোনো জন্তুর?
এই গভীর ঘন বাগানে থাকতেও পারে। এখন কি করি? চোখে তো আর কিছুই দেখতে পাচ্ছি না। আমার সামনে পিছনে সবকিছুই অন্ধকার। কালো কালো আম গাছগুলো মাথা দোলাচ্ছে, ঝিনঝিন কর শব্দ উঠছে। আমার বুকের ভিতর রীতিমতো ভয়ে কাঁপছে। আমার সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। আমি কিছুই ভাবতে পারছি না। দৌড়ে যে পালাবো সে সাহসও পাচ্ছি না। অথচ পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায়ও নেই। কি করব ভাবছি, হঠাৎ বিঘা কয়েক দূরে দুটো চোখ জ্বলে উঠল। কেমন বীভৎস স্থির একটা মূর্তি দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছে। কে? কোনো রকমে বললাম বটে, কিন্তু ভয়ে আমার জিভ শুকিয়ে আসছে। চোখ পিটপিট তাকালাম। বাড়ি দুলছে, নূপুর বাজছে, হাতে পায়ে মুখে চুনের গোলা, চোখের ওপর লেপটানো কালো কালো কালি, দোকানে বিশাল গোল রিং ঝপর ঝপর দুলছে। এক পলক কি দুপলক তাকিয়েই আমি আর নেই। চোখ মুখ কান মাথা কোনো কাজ করছে না। শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। চোখ বুজলাম। তারপর যেই চোখ খুললাম, আর সেই সময় এই মূর্তিটা আমাকে বুকের মধ্যে চাপটে ধরল। তারপর পৃথিবী অন্ধকার। চোখ যখন খুললাম, দেখি মা পাশে বসে আছেন, একদম আমাদের বাড়িতে। মায়ের শরীরে জড়ানো বিচিত্র শাড়ি, গায়ে কি সব প্রলেপ, রংচং মাখা, পার্বতীর পোশাক। মায়ের নরম হাত আমার মাথার ওপর, চুলে বিলি কাটছেন। এতক্ষণ কোথায় ছিলে? আমি বললাম। আরে চৈত্রের এই কটা দিনই তো। দূর দূর পাড়ায় পার্বতী সেজে আমাকে নাচ দেখাতে হবে রে বাবা। তোর বাবা এখন আর ভাঙা পাটায় জোর পান না। ডাক্তার হাঁটাচলা বন্ধ করতে বলেছেন। বাবা কখন ফিরেছেন টের পাইনি। তিনি চৌকাঠের বাইরে দাঁড়িয়ে, তার পাশে মিনু আর খুকু, তিনটে জলজ্যান্ত মানুষ, এক্কেবারে বোবা। শেষ হলো আমাদের আজকের গল্প, অন্ধকারের মূর্তি। গল্পটি কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাদের আরও নতুন নতুন গল্প নিয়ে আসার উৎসাহ জাগায়। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসব খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গল্পকথক।